সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং যে হারে বর্তমান সময়ে করোনা সংক্রমণটা বেড়ে গেছে সেই চিন্তা করে তোমরা সব নিজেরা সচেতন থেকে সবাই ঘরে বসে অনলাইন ভিত্তিক ক্লাসগুলো করছো এবং তোমাদের পরিচিত যারা আছে সবাইকে সচেতন করছো। তোমরা মনে রাখবে যে তোমাদের নিজেদের সচেতনতার উপরেই কিন্তু এখন দেশের পরিস্থিতি নির্ভর করছে। তাই যত তোমরা বেশি সচেতন হবে ততই কিন্তু দেশের মঙ্গল, ততই কিন্তু দ্রুত তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে সরকার ঘোষণা দিয়েছিল যে 30 তারিখে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, 30 মার্চ। কিন্তু এখন আমরা আবার কি দেখি যে সংক্রমণটা আবার বেড়ে গেছে। তাই হয়তোবা আবার সেই আমাদের যে ছুটিটা সেটা আরও হয়তোবা দীর্ঘায়িত হতে পারে। তো তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকে আমি এই ক্লাস শুরু করছি। আজ আমি একাদশ শ্রেণীর মানবিক বিভাগের সাথে পৌরনীতি ও সুশাসন বিষয়ের নিয়ে আলোচনা করব এবং যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম অধ্যায়ের সরকার কাঠামো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস শুরু করার আগে আমি তোমাদের আরও কিছু কথা বলতে চাই। তোমরা জানো এটা হচ্ছে আমাদের স্বাধীনতার মাস। আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক, আমাদের স্বাধীনতার স্থপতি, দেশের জনক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। 17 মার্চ হচ্ছে তার জন্ম তারিখ। কিন্তু বর্তমান সময়টা আমরা এমন এক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে এই দিবসগুলো এখন যে অনেক বেশি আনন্দের সহিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব, আবার বঙ্গবন্ধুর জন্ম ও এটা হচ্ছে আমরা উদযাপন করব 17 মার্চটা, সেটাও কিন্তু আমরা সেইভাবে করতে পারছি না, অনুসরণ করতে পারছি না। কিন্তু তারপরও আমাদের দেশের প্রতি, মুক্তিযুদ্ধে শহীদ হওয়া 30 লক্ষ মানুষের প্রতি শ্রদ্ধা রাখি। আমরা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রাখি যাদের মহান রক্তের বিনিময়ে এসেছে স্বাধীনতা। তাই আমরা আসো সবাই দেশকে ভালোবাসি। এই যে করোনার মধ্যে তোমরা যে ঘরে বসে সচেতন থেকে অনলাইন ভিত্তিক ক্লাসগুলো করবে, সরকার কর্তৃক নির্দেশিত সকল কিছু মেনে চলবে, এটাও কিন্তু এক ধরনের দেশাত্মবোধ। এবং তুমি কোনো ধরনের অন্যায় করবে না, মিথ্যা কথা বলবে না, মানুষের বিপদে আপদে পাশে থাকবে, এটার মধ্যেও কিন্তু তোমার দেশাত্মবোধের পরিচয় পাওয়া যাবে। তুমি যদি সৎ থাকো, সত্য কথা বলো, মানুষকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখো, সেটাও কিন্তু এক ধরনের দেশাত্মবোধ। তাই আসো সবাই দেশকে ভালোবাসি এবং দেশের কল্যাণের জন্য কাজ করে যাই। তো সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি। সরকার কাঠামো, আজকে যে টপিকটা আমি পড়াবো সরকার কাঠামো, এবং এই সরকার কাঠামো থেকে আমি আজকে যে সংক্ষেপে একটা টপিক বেছে নিয়েছি সেটা হচ্ছে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। সরকার বলতে আমরা আসলে কি বুঝি? সরকার, তোমরা জানো যে একটা রাষ্ট্রের 4টি মূল উপাদান: নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। এই 4টার সমন্বয়ে একটা রাষ্ট্র গঠিত হয় এবং প্রতিটা দেশে কিন্তু এক এক ধরনের সরকার রয়েছে এবং এক এক দেশের সরকার কাঠামোও কিন্তু একক রকম। এই সরকার বলতে রাষ্ট্রের আইন, শাসন এবং বিচার বিভাগ, এই 3টে বিভাগের সমন্বিত রূপকেই কিন্তু সরকার বলা হয়ে থাকে, সরকারের কার্যক্রম। এখন এই যে 3টা বিভাগ, আমরা দেখছো যে এর আগে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম।
এখন যে বিষয়টা, যে টপিকটা আমি নিয়েছি আজকে, এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বা ইউনিটারি হচ্ছে গভর্নমেন্ট সিস্টেম। এখন এটা হচ্ছে কি, আসলে আইন এবং শাসন বিভাগের ক্ষমতা বন্টনের ভিত্তিতে, আইন এবং শাসন বিভাগের ক্ষমতা বন্টনের ভিত্তিতে সরকারকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। একটা কি, একটা হচ্ছে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা, আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। তাহলে এছাড়া আবার যদি আমরা বলি যে ক্ষমতা বন্টনের ভিত্তিতে, আবার দেখি যে আইন এবং শাসন বিভাগের মধ্যে যে ক্ষমতা বন্টন বললাম, আবার আইন এবং শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে আবার দুই ভাগে ভাগ করা যায় সরকারটাকে। একটা হচ্ছে কি সংসদীয় সরকার ব্যবস্থা, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। কিন্তু ক্ষমতা বন্টনের ভিত্তিতে সরকারটাকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার। তাহলে আসো আজকের যে আলোচনা, সেটা হচ্ছে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। তাহলে কি, ক্ষমতা বন্টনের ভিত্তিতে সরকার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। এই এককেন্দ্রিক সরকার ব্যবস্থাটা আসলে কি, বা ইউনিটারি ফর্মস অফ গভর্নমেন্ট। এককেন্দ্রিক সরকার বলতে এমন এক ধরনের সরকারকে বোঝায় যেখানে সংবিধানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা কেন্দ্রীয় সরকারের নিকট ন্যস্ত থাকে। কি বলছে, যে সরকারের কে বোঝাবে যেখানে সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের সকল ক্ষমতা কেন্দ্রের হাতে থাকবে। ধরো এটা হচ্ছে আমাদের সংবিধান। এখন সংবিধান থেকে পুরোপুরি ক্ষমতাটা, এখান থেকে ক্ষমতাটা, এই ক্ষমতাটা কি করে সরাসরি কেন্দ্রীয় সরকারকে বন্টন করে দিয়ে হলো। সংবিধান থেকে সরাসরি আসছে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ এককেন্দ্রিক সরকারের সংবিধান থেকে রাষ্ট্রের সকল ক্ষমতা কেন্দ্রের হাতে বন্টন করে দেয়া হয়। কিন্তু এক্ষেত্রে আমরা যদি দেখি যে যুক্তরাষ্ট্রীয় সরকার যে ক্ষমতা বন্টনের ভিত্তিতে যদি আমরা দেখি, এই সংবিধানের ভিত্তিতে কি করে, এখান থেকে দুই ভাগে সংবিধান ক্ষমতাটাকে বন্টন করে দেয়। একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারকে দেয়, আর একটা হচ্ছে প্রাদেশিক সরকারকে। প্রাদেশিক অর্থাৎ আমরা দেখি সংবিধানই কেন্দ্রীয় সরকারকেও ক্ষমতা বন্টন করে দিচ্ছে, আবার প্রাদেশিক সরকারকেও ক্ষমতাটা বন্টন করে দিচ্ছে। আর সেক্ষেত্রে এককেন্দ্রিক সরকারে কি বলছি, সংবিধান থেকে সরাসরি ক্ষমতাটা কেন্দ্রীয় সরকারের হাতে চলে যায়। আর এর জন্য রাষ্ট্রের ক্ষমতা যেহেতু কেন্দ্রের হাতে থাকে, এর জন্য একটা কেন্দ্রের হাতে থাকে, কোনোভাবে বন্টন করা হয় না ক্ষমতাটাকে, এই জন্য বলা হয় যে এককেন্দ্রিক সরকার। এখন এখানে প্রাদেশিক সরকার বা অঙ্গরাজ্য সরকার থাকতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে এই সরকারগুলো কোনো ধরনের স্বাধীন ক্ষমতা ভোগ করবে না। ধরো এখানে বিভিন্ন অঙ্গরাজ্য আছে বা অনেক বড় রাষ্ট্র, কিন্তু সেক্ষেত্রে অঙ্গরাজ্য বা প্রাদেশিক সরকার থাকলেও তাদের হাতে কিন্তু মূল ক্ষমতাটা থাকে না। তারা হচ্ছে কোনো স্বায়ত্তশাসন ভোগ করবে না, কোনো ধরনের ক্ষমতা প্রয়োগও করতে পারবে না। এটাই হচ্ছে এককেন্দ্রিক সরকার। আশা করি তোমরা এখন এককেন্দ্রিক সরকারটা বুঝতে পেরেছ, অর্থাৎ রাষ্ট্রের সকল ক্ষমতা কেন্দ্রের হাতে থাকবে। এটাই হচ্ছে এককেন্দ্রিক সরকার। বলতে পারো আমাদের দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত? আমাদের দেশে এককেন্দ্রিক সরকার, কারণ আমরা দেখি যে
কেন্দ্রের হাতে সকল ক্ষমতাটা থাকে। সাধারণত যে রাষ্ট্রগুলো ছোট হয়ে থাকে আয়তন বা জনসংখ্যা কম হয়ে থাকে, সেই সব রাষ্ট্রেই কিন্তু এই এককেন্দ্রিক সরকার প্রচলিত থাকে। যেমন আমরা বলতে পারি যে বাংলাদেশ, ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান এই প্রভৃতি দেশে এককেন্দ্রিক সরকার প্রচলিত। তোমাদের অনেক সময় তোমাদের যে কোশ্চেন হয় বহু নির্বাচনী, সেক্ষেত্রে আসে যে কোন কোন দেশে এককেন্দ্রিক সরকার প্রচলিত আছে। আবার 2 নম্বরের জন্য এরকম ধরনের কোশ্চেন হয় যে এককেন্দ্রিক সরকার বলতে আসলে কি বোঝায়। তাহলে আশা করি তোমরা আজকের এই যে এটুকু আলোচনায় এককেন্দ্রিক সরকারটা সম্পর্কে বুঝতে পেরেছো। এখন আমরা যদি দেখি যে বিভিন্ন রাষ্ট্র দার্শনিক এককেন্দ্রিক সরকার সম্পর্কে কি বলেছে, সেক্ষেত্রে আমরা দেখি যে অধ্যাপক ডাইসি তিনি কি বলেছেন যে এককেন্দ্রিকতা হচ্ছে একটি কেন্দ্রীয় সরকার কর্তৃক চূড়ান্ত আইন বিভাগীয় ক্ষমতার স্বাভাবিক ব্যবস্থা। তার মতে কি এককেন্দ্রিকতা হচ্ছে একটি কেন্দ্রীয় সরকার কর্তৃক চূড়ান্ত আইন বিভাগীয় ক্ষমতার স্বাভাবিক ব্যবহার, অর্থাৎ একটি কেন্দ্রের হাতেই হচ্ছে সরকার কর্তৃক সকল চূড়ান্ত ক্ষমতা, এটা হচ্ছে বণ্টিত হয়ে থাকে। আবার অধ্যাপক গেটেলের মতে কি তিনি বলছেন এককেন্দ্রিক সরকার হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে সংবিধান রাষ্ট্রের সকল ক্ষমতা জাতীয় অর্থাৎ কেন্দ্রীয় সরকার হাতে অর্পণ করে, অর্থাৎ সংবিধানেই থেকেই কিন্তু ক্ষমতাটাকে একটা কেন্দ্রীয় সরকার হাতে বন্টন করে দেওয়া হয়। এখন যদি আমরা দেখি যে আসলে এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্যগুলো কি, কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা সেই সরকারটাকে এককেন্দ্রিক সরকার বলতে পারবো, তাহলে আমরা এখন একটু দেখব যে এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কি। এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য। এখানে প্রথমেই আমরা যে বৈশিষ্ট্য বলতে পারি সেটা হচ্ছে কি একক আনুগত্য, তারপর হচ্ছে কেন্দ্রীভূত ক্ষমতা। একক আনুগত্য, দুইটা আমরা কি বলতে পারি। দ্বিতীয় নাম্বার কেন্দ্রীভূত ক্ষমতা, দ্বিতীয়টা কি কেন্দ্রীয় সরকারের এজেন্ট মাত্র, কেন্দ্রীয় সরকারের এজেন্ট। এখন আমরা যদি এই তিনটাকে বিশ্লেষণ করি, একক আনুগত্য আসলে কি, অর্থাৎ এককেন্দ্রিক সরকারে রাষ্ট্রের সকল ক্ষমতা হচ্ছে একটি মাত্র কেন্দ্রে কি থাকে, কেন্দ্রীভূত থাকে। এখানে কোনো প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের কোনো ক্ষমতা থাকে না। এক্ষেত্রে এককেন্দ্রিক সরকার রাষ্ট্রের সকল ক্ষমতা কি হয়, একজন কর্তৃপক্ষ বা একটা কেন্দ্র থেকে সারা
রাষ্ট্রে বলবৎ হয়ে থাকে। এই জন্য বলা হয় যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় শুধুমাত্র কেন্দ্রীয় শাসনের প্রতি আনুগত্য প্রকাশ করা হয়। এক্ষেত্রে আমরা একটা যদি যে রাষ্ট্রে এককেন্দ্রিক সরকার থাকবে সেই রাষ্ট্রের সকল জনগণের ওই একটা কেন্দ্রের কাছেই শুধুমাত্র আনুগত্য প্রদর্শন করবে। আর কেন্দ্রীভূত ক্ষমতা মানে এখানে সকল ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকবে। এখানে যদি প্রাদেশিক সরকার বা আঞ্চলিক সরকার থাকেও তার সেখানে কোনো ক্ষমতা থাকে না, এই জন্য বলা হয় কেন্দ্রীভূত ক্ষমতা। তৃতীয় বলছি কেন্দ্রীয় সরকারের এজেন্ট। এক্ষেত্রে দেখো আমাদের দেশে যেমন দেখি এককেন্দ্রিক সরকার প্রচলিত, আমরা দেখি ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়, পৌরসভা নির্বাচন হয়, উপজেলা বিভিন্ন যে নির্বাচন হয় সেখানে উপজেলার চেয়ারম্যান থেকে, তারপর হচ্ছে পৌরসভায় থাকে, ওদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকে, আবার যে বিভাগীয় শহরে সেখানে বিভাগীয় কমিশনার থাকে। কিন্তু এই যে তারা কিন্তু কোনো নিজেদের কোনো ক্ষমতা থাকে না, সরকার থেকে তাদেরকে যে ক্ষমতা দেওয়া হয়, যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ অনুসারে কিন্তু তারা মানে সবকিছু তাদের শাসন ব্যবস্থাকে একটা বিভাগে বলো বা একটা জেলায় বলো, আবার উপজেলায় বলো বা একটা ইউনিয়ন পরিষদে সেই যে কেন্দ্র থেকে যে ডিসিশন দেওয়া হয় সিদ্ধান্তটা, সেই সিদ্ধান্তটাই সারা দেশে বলবৎ হয়। তারা নিজেরা কোনো ব্যক্তিগতভাবে নিজেরা কোনো ক্ষমতা বা স্বায়ত্তশাসন ভোগ করতে পারে না। এই জন্য বলা হয় এরা হচ্ছে কেন্দ্রীয় সরকারের শুধুমাত্র একজন এজেন্ট বা প্রতিনিধি হিসেবে কাজ করে, কিন্তু তারা আসলে কোনো নিজেরা কোনো ক্ষমতা ভোগ করতে পারে না। এরপর হচ্ছে এখানে আমরা দেখি যে প্রাদেশিক স্বায়ত্তশাসনের এখানে প্রাদেশিক স্বায়ত্তশাসনের অভাব রয়েছে। অর্থাৎ যেহেতু কেন্দ্রের হাতে থাকে সেহেতু এখানে আমরা বলতে পারি যে প্রাদেশিক স্বায়ত্তশাসনের অভাব রয়েছে। এবং এটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধান, সুপরিবর্তনীয় সাধারণত এককেন্দ্রিক সরকারে এখানে সংবিধানটা সুপরিবর্তনীয় হয়। কারণ কি? কারণ এককেন্দ্রিক সরকারটা হচ্ছে, যেহেতু আমি আগেই বলেছি, সাধারণত যে রাষ্ট্রের হচ্ছে ভূখণ্ডটা ছোট থাকে এবং সেখানে জনসংখ্যাও কম থাকে, সাধারণত সেসব রাষ্ট্রে হচ্ছে সরকার হয়ে থাকে এককেন্দ্রিক সরকার। এবং যেহেতু শুধুমাত্র কেন্দ্রের হাতে ক্ষমতা থেকে, সেই জন্য এখানে কোনো সংবিধানের কোনো নিয়ম পরিবর্তন করা অনেক সহজ হয়ে যায়। এই জন্যই এইটাকে বলা হয় যে এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। তোমরা যখন দ্বাদশ শ্রেণীর সাথে এখানে তোমাদের দ্বাদশের সংবিধান পড়বা, সেখানে দেখবা যে সংবিধানকে দুই ভাগে, যে একটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান আছে আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধান যে সংবিধানটা খুব সহজে পরিবর্তন করা যায়, আর দুষ্পরিবর্তনীয় হচ্ছে যে সংবিধানটাকে মানে খুব সহজেই পরিবর্তন করা যাবে না, এটাকে বলা হয় কি? দুষ্পরিবর্তনীয় সংবিধান। তাহলে এককেন্দ্রিক সরকারে কি আমরা বলতে পারি বৈশিষ্ট্য? যে এখানে সংবিধানটা হবে সুপরিবর্তনীয়। এখন তোমরা যখন দেখবা যে যুক্তরাষ্ট্রীয় সরকার পড়বে, তখন দেখবে যে যুক্তরাষ্ট্রীয় সরকারটা একটু জটিল প্রকৃতির। কেন? কারণ সেখানে হচ্ছে দ্বৈত নাগরিকত্ব, সেখানে দুই ধরনের সরকার পদ্ধতি থাকে। একটা অনেক বড় রাষ্ট্র, সেখানে হচ্ছে সাধারণত যুক্তরাষ্ট্রীয় সরকার থাকে এবং সেক্ষেত্রে সাধারণত দ্বিকক্ষ বিশিষ্ট সেখানে আইনসভা হয়। আবার যুক্তরাষ্ট্রীয় সরকারে যে কোনো সিদ্ধান্ত যদি বলবৎ করতে যাওয়া হয় সেখানে অনেক বেশি সময় লাগে, কারণ একটা রাষ্ট্র বড়, সেখানে একটা কেন্দ্রীয় সরকার থাকে আবার প্রাদেশিক সরকার থাকে, সেই দুই সরকারকে জানাতে হয়। সেজন্য বলা হয় যে যুক্তরাষ্ট্রীয় সরকারটা একটু জটিল প্রকৃতির, কিন্তু সেই অনুযায়ী এককেন্দ্রিক সরকারটাকে আমরা বলতে পারি একটু সহজ সরল প্রকৃতির। এখন তাহলে যদি আমরা দেখি যে এককেন্দ্রিক সরকারের সুবিধা কি আছে এবং অসুবিধা কি আছে। মূলত এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকার
দুই ধরনের সরকারেরই কিছু সুবিধা এবং অসুবিধা আছে। এখন আমরা যদি দেখি যে এককেন্দ্রিক সরকারের গুণগুলো কি, অর্থাৎ গুণ, দোষ গুণ বা ভালো মন্দ আমরা বলতে পারি যে এককেন্দ্রিক সরকারের গুণাবলী। এককেন্দ্রিক সরকারের গুণাবলী। প্রথমে আমি বলেছিলাম যে এককেন্দ্রিক সরকারটা হচ্ছে খুব সহজেই কোনো সিদ্ধান্ত একটা রাষ্ট্রে বলবৎ করা যায়। সেক্ষেত্রে আমরা বলবো যে এককেন্দ্রিক সরকারের গুণাবলীর মধ্যে বলতে পারি একটা হচ্ছে নমনীয়। নমনীয়। দ্বিতীয়ত কি বলতে পারি, দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়। সিদ্ধান্ত বাস্তবায়ন। তৃতীয়ত আমরা বলতে পারি যে সময় অপচয় হয় কম। সময় অপচয়। চতুর্থ আমরা বলতে পারি যে এই সরকারটা ব্যয়বহুল নয়। ব্যয়বহুল নয়। এরপরে আমরা বলতে পারবো যে ক্ষুদ্র রাষ্ট্রে উপযোগী। ক্ষুদ্র রাষ্ট্রে উপযোগী। এখন এটাকে আমরা যদি বলি নমনীয় কেন, কারণ এই এককেন্দ্রিক সরকার ব্যবস্থা হচ্ছে কেন্দ্রীয় সরকার পরিস্থিতি অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত দ্রুত সময়ে নিতে পারে। এর জন্য আমরা বলি যে এই এককেন্দ্রিক সরকারের গুণাবলীর মধ্যে একটা হচ্ছে সে এককেন্দ্রিক সরকার হচ্ছে নমনীয় প্রকৃতির। দ্বিতীয়ত এখানে হবে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়, কারণ যেহেতু কেন্দ্রই সকল ক্ষমতার অধিকারী, এজন্যই একটা সিদ্ধান্ত দ্রুত কিন্তু এখানে বাস্তবায়ন করা যায়। তৃতীয়ত আমরা বলবো যে এখানে কি বলছি যে ক্ষুদ্র সময় অপচয়, যেহেতু রাষ্ট্র ছোট রাষ্ট্রের জন্য উপযোগী, এই জন্য এখানে কি হবে হচ্ছে এটা হচ্ছে সময় অপচয় কম হবে। সে অযথা একটা সিদ্ধান্ত কেন্দ্রে যাবে আবার প্রদেশে যাবে, এই ধরনের সমস্যা সেখানে থাকে না। ব্যয়বহুল হয় না, এটা ব্যয় কম হয় যেহেতু দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। একটা ছোট রাষ্ট্রের জন্য বেশি এই সরকারটা উপযোগী হবে। আবার হচ্ছে জাতীয় সংহতি বজায় রাখা সম্ভব। কি করে? জাতীয় সংহতি মানে কি? একটা রাষ্ট্রের সকল মানুষ এক হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে। যেহেতু একটা রাষ্ট্র ছোট, খুব সহজেই সরকার একটা সিদ্ধান্ত নিতে পারে এবং রাষ্ট্রের সকল জনগণ সেই মতের সাথে ঐক্য প্রতিষ্ঠা করতে সহজ হয়। এই জন্য বলা যায় যে জাতীয় সংহতি অক্ষুণ্ণ রাখা যায় সহজেই এবং সহজ সরল প্রকৃতির, কোনো ধরনের জটিলতা থাকে না কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে। তাহলে আমার মনে হয় যে তোমরা এককেন্দ্রিক সরকারের গুণাবলীটা এখন খুব সহজে বলতে পারবে যে নমনীয়, দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়, অপচয় হয় কম, ব্যয়বহুল কম, তারপর সময় অপচয় কম হয়, ক্ষুদ্র রাষ্ট্রের জন্য এটা হচ্ছে উপযোগী, আবার হচ্ছে জাতীয় সংহতি বজায় রাখা সম্ভব। এখন এইটুকু আলোচনা আমরা দেখি যে এককেন্দ্রিক সরকারের মনে হয় যেন যে এককেন্দ্রিক সরকারের সুবিধাই বেশি, কিন্তু না, এরপরেও আমরা দেখব যে এককেন্দ্রিক সরকারেও কিছুটা ত্রুটিযুক্ত বা এরও কিছু দোষ থাকতে পারে। তাহলে এখন আমরা দেখব যে এককেন্দ্রিক সরকারের অসুবিধা কি। এখানে তো আমরা গুণাবলী পড়লাম, এখন দোষ বলো বা এককেন্দ্রিক সরকারের ত্রুটি বলো বা এককেন্দ্রিক সরকারের অসুবিধা বলো, যেটাই বলো সেটা। তাহলে এককেন্দ্রিক সরকারের অসুবিধা। কি হতে পারে? প্রথমে আমরা জানি যে স্বায়ত্তশাসন বিরোধী।
স্বায়ত্তশাসন বিরোধী। দ্বিতীয়ত আমরা বলবো, আমি আলোচনায় পরে যাচ্ছি, যে স্বৈরতান্ত্রিক প্রবণতা। স্বৈরতান্ত্রিক প্রবণতা। তৃতীয় আমরা বলতে পারি যে আঞ্চলিক সমস্যা সমাধানে ব্যর্থতা। তারপরে হচ্ছে সাধারণত স্থানীয় নেতৃত্বের বিকাশ হয় না। স্থানীয় নেতৃত্বের বিকাশ হয় না। আমরা যদি এটুকু দেখি যে এককেন্দ্রিক সরকারের অসুবিধা, যে স্বায়ত্তশাসন বিরোধী। কেন স্বায়ত্তশাসন বিরোধী? কারণ এককেন্দ্রিক সরকারে বলেছে যে সকল ক্ষমতা কেন্দ্রের হাতে থাকে। এখানে আঞ্চলিক সরকার বা প্রাদেশিক সরকার কোনো ক্ষমতা ভোগ করে না। তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। হঠাৎ করে সেখানে কোনো ধরনের সমস্যা দেখা দিল, সেই সমস্যা মোকাবেলা করতে তাদেরকে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ কামনা করতে হয়, তাদের উপর ডিপেন্ড করতে হয়। অর্থাৎ এর জন্য বলা হয়ে থাকে এখানে যে এই এককেন্দ্রিক সরকারটা স্বায়ত্তশাসন বিরোধী, তাদের কোনো স্বাধীনতা দেওয়া হয় না আঞ্চলিক সরকারকে। ধরো আমাদের দেশে যে বিভাগ, উপজেলা বা জেলা, ইউনিয়নে তারা কোনো স্বায়ত্তশাসন ভোগ করতে পারে না। স্বৈরতান্ত্রিক প্রবণতা কেন? কারণ এখানে যেহেতু কেন্দ্রের হাতে ক্ষমতা থাকে, সে এককভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। এই জন্য বলা হয় যে স্বৈরতান্ত্রিক প্রবণতা। তৃতীয় আমরা বলছি যে স্থানীয় নেতৃত্বের বিকাশ হয় না। কারণ কি? স্থানীয় সরকার যেগুলো কোনগুলো? জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, এগুলো হচ্ছে স্থানীয় সরকার। যে এখানে তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তাই বলা হয় যে এখানে কোনো স্থানীয় যে নেতৃত্ব, তাদের বিকাশও হয় না। আমলাদের দৌরাত্ম্য। এককেন্দ্রিক সরকারে সরকার যে কোনো সরকারকে তোমরা হয়তো বা এর আগে অন্য কোনো ক্লাসে আমলাতন্ত্র পড়েছ। দেখো যে একটা রাষ্ট্রে আমলারাই কিন্তু সরকারি নীতি নির্ধারণ থেকে বাস্তবায়ন সকল কাজ আমলারা করে থাকে। কারণ আমলারা সরকারের একটা স্থায়ী কর্মচারী। তারা দীর্ঘদিন তারা তাদের পদে থাকে। অন্যদিকে যারা সরকার কি 4 বছর বা 5 বছর পর পর একটা সরকারের পরিবর্তন হয়। সেক্ষেত্রে এখানে পরিবর্তন হওয়ার কারণে বা এখানে কোনো শিক্ষিত দক্ষ অনেক সময় দেখা যায় যে এখানে পেশির টাকার জোরে বা ক্ষমতার জোরে কেউ ক্ষমতা চলে আসে। সেক্ষেত্রে তারা দেখা যায় প্রকৃত মেধাবী না। সেক্ষেত্রে আমলারা কি হয়, তারা বেশিরভাগই আমলাদের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এবং আমলারা যেহেতু সকল নিয়ম কানুন তারাই এখানে বলবৎ করে, বাস্তবায়ন করে, সেক্ষেত্রে আমরা বলবো যে এককেন্দ্রিক সরকারে আমলাদের দৌরাত্ম্য বেড়ে যায়, অর্থাৎ আমলারা বেশি শক্তিশালী হয়ে যায়। এরপরে আমরা বলবো যে আঞ্চলিক সমস্যা সমাধানে ব্যর্থতা। কারণ কেন্দ্রীয় সরকারটা নিয়ে সরকার বেশি ব্যস্ত থাকে। এর জন্য আঞ্চলিক সমস্যাগুলো অনেক সময় সমাধানে এই সরকার ব্যর্থ হয়। বড় রাষ্ট্রের জন্য অনুপযোগী বা বৃহৎ রাষ্ট্রের জন্য অনুপযোগী। যেহেতু এই সরকারে একটা মাত্র কেন্দ্রের হাতে সকল ক্ষমতা থাকে, তাই এটা সাধারণত ক্ষুদ্র রাষ্ট্রের জন্যই উপযোগী। যে রাষ্ট্রের ভূখণ্ড অনেক বড় বা জনসংখ্যা অনেক বেশি, সাধারণত সেই রাষ্ট্রের জন্য এই সরকার ব্যবস্থা কার্যকরী হয় না। এবং কেন্দ্রীয় সরকারের কাজে চাপ বৃদ্ধি পায়। কেন? কারণ কেন্দ্রকেই সকল কাজগুলো করতে হয়, একটা কেন্দ্রকেই সকল সিদ্ধান্ত নিতে হয়। একেবারে উপজেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কিভাবে পরিচালিত হবে, সকল কিছুই কিন্তু কেন্দ্রীয় সরকার পরিচালনা করে থাকে। এর জন্য বলা হয় যে কেন্দ্রীয় সরকারের কাজের চাপ বৃদ্ধি পায়। তাহলে আমরা কি দেখলাম? যে এককেন্দ্রিক সরকার ছোট রাষ্ট্রের জন্য উপযোগী হলেও বড় রাষ্ট্রের জন্য উপযোগী না।
আবার এককেন্দ্রিক সরকারেরও যেমন ভালো গুণ আছে, তেমনি সেখানেও কোনো দোষ থাকতে পারে। আমরা এরপরে যখন যুক্তরাষ্ট্রীয় সরকার করব, তখন দেখব যে যুক্তরাষ্ট্রীয় সরকারও জটিল প্রকৃতির, সেখানেও কিছু সুবিধা অসুবিধা থাকতে পারে। তাই আমরা বলবো যে ক্ষমতা বন্টনের ভিত্তিতে, কি বলছি, ক্ষমতা বন্টনের ভিত্তিতে সরকারটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এককেন্দ্রিক সরকার, আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। আজকে আমি এককেন্দ্রিক সরকার সম্পর্কে কি, এককেন্দ্রিক সরকারের দোষ গুণ বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি এককেন্দ্রিক সরকারেরটা সম্পর্কে যদি কোনো তোমাদের দ্বিধা থাকে, সেই দ্বিধাগুলো এখন কেটে গেছে, এবং এই সরকারটা সম্পর্কে কোনো বিষয়ে যদি তোমাদের পূর্ণ কোশ্চেন করা হয় বা আসে, তাহলে আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার আমি নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবশেষে আমি কয়েকটা কথা আবার বলছি যে যেহেতু করোনা সংক্রমণ আবার বেড়ে গেছে, তোমরা সবাই একটু ঘরে থাকবে, যত পারো একটু ভিড় এড়িয়ে চলবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে, কারণ আমরা রাস্তায় যখন বের হই বেশিরভাগ সময় কিন্তু তোমাদের মতো যারা স্কুল কলেজ পড়ুয়া যে ছাত্রছাত্রীরা, তারাই কিন্তু বেশি তোমরা সচেতন হও না। তোমরা জানো যে তোমাদের প্রতিরোধ ক্ষমতা বেশি, তোমাদের হয়তোবা কোনো সমস্যা হবে না, কিন্তু তুমি যখন এই বাইরে থেকে কোনো জীবাণু নিয়ে ঘরে প্রবেশ করছো, তোমার ঘরেই কোনো বৃদ্ধ দাদা দাদি বা বাবা মা থাকতে পারে, তাদের কোনো এর থেকে বড় সমস্যা হতে পারে, বা তোমার আশেপাশে অন্য লোকদের হতে পারে। তাই তোমার সচেতনতার উপরেই কিন্তু একটা পরিবারের হচ্ছে সুস্থতা নির্ভর করে। এর জন্য তোমাদের অনেক বেশি সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। তাহলেই কিন্তু কি রাষ্ট্রে হচ্ছে আবার আমরা সেই আমাদের দেশের যে স্বাভাবিক পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করা, এটা আমরা হচ্ছে কন্টিনিউ করতে পারবো। তোমাদের সাথে ক্লাসে বসে সামনাসামনি এই বিষয়গুলো আলোচনা করতে পারবো। তাই এই স্বাধীনতার মাসে আবারও আমি তোমাদেরকে স্বাধীনতার হচ্ছে সুবর্ণ জয়ন্তীতে তোমাদের প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দেশের নায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার 17 মার্চ জন্ম না হলে আমাদের এই বাংলাদেশটাকে আমরা পেতাম না। আরও আমরা স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথে জড়িত সকল মুক্তিযোদ্ধাদের শহীদদের। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।